আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লার্নিং কোরআন ইজ 30 ডেজ শুরু করছি আজকে আমরা প্রথম ক্লাস। তো এই 30 দিনে আমরা আসলে কি কি শিখবো, কবে কি শিখবো, তার একটা রোড ম্যাপ আপনাদের সাথে আমি প্রথমে শেয়ার করব, যাতে করে একটা প্ল্যান থাকলে সেই প্ল্যান অনুযায়ী আগালে যে কোনো কাজের সাকসেসটা বেশি হয়। তো ইনশাল্লাহ আমরা প্ল্যান মতো কবে কি শিখবো সেই অনুযায়ী আগাবো। প্রথম দিনেই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সঠিকভাবে হরফ চেনা ও উচ্চারণ করা। তারপরে যে হরফগুলো উচ্চারণ করা কঠিন সেগুলো একটু আলাদাভাবে দেখব। এরপরে যে হরফগুলোর একই হরফের যে ভিন্ন রূপ শব্দে ব্যবহার হয় সেইগুলো সম্পর্কে জানবো। দ্বিতীয় দিনে আমরা আগের দিন যেই জিনিসগুলো শিখবো প্রত্যেক দিনই থাকবে, আগের ক্লাসের রিভিউ থাকবে এবং হরকত ও তানবিনের পরিচয় সম্পর্কে জানবো। তৃতীয় দিনে আমরা আগের ক্লাসের রিভিউ, তাসদিদ ও সাকিনের পরিচয় শিখব এবং আউযু বিল্লাহ উচ্চারণ করে পড়তে শিখব। চতুর্থ দিনে আমরা শিখব ওয়াজিব গুন্না, কলকলা ও মদের হরফের পরিচয়। পঞ্চম দিনে শিখব আমরা মদের হরফের পরিচয় এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে শিখব। ষষ্ঠ দিনে আমরা শিখব নুন সাকিনের ইকফার পরিচয় ও হরফ সমূহ এবং সূরা ফাতিহার প্রথম 2 আয়াত বানান উচ্চারণ করে পড়তে শিখব। সপ্তম দিনে আমরা শিখব নুন সাকিনের ইদগামের পরিচয় ও হরফ সমূহ এবং সূরা ফাতিহার তৃতীয় ও চতুর্থ আয়াত। অষ্টম দিনে আমরা শিখব নুন সাকিনের ইকলাবের পরিচয়, সূরা ফাতিহার পঞ্চম ও ষষ্ঠ আয়াত। নবম দিনে আমরা শিখব মিম সাকিনের ইকফার পরিচয় এবং সূরা ফিলের প্রথম 2 আয়াত। দশম দিনে শিখব সূরা ফিল পুরাটা এবং 11তম দিনে শিখব সূরা কুরাইশ। আর এরপরে যে দিনগুলো আছে এগুলো আমরা বিভিন্ন সূরা, তারপরে নামাজের যে নিয়ম কানুন এইগুলো আমরা প্র্যাকটিস করব, শিখব। বাদ বাকি যে কয়টা ক্লাস আমরা করতে পারবো। তো এই ছিল মূলত আমাদের রোড ম্যাপ। এরপরে এই ক্লাসটা আসলে আপনি কেন করবেন তার কিছু আমি এখানে করছি। প্রথম কারণ হচ্ছে শুদ্ধভাবে কোরআন পড়া শিখতে পারবেন, এরপরে লাইফ টাইম সাপোর্ট পাবেন এবং যেহেতু এটা রেকর্ডেড ক্লাস হবে তো আপনি ক্লাসে উপস্থিত না থাকলেও আপনার পছন্দ মতো যে কোনো সময়ে দেখে নিতে পারবেন। সবগুলো ক্লাসের রেকর্ড দিয়ে দেওয়া হবে, এটা আগেই আমি লিখেছি। ভিডিও রেকর্ড গুলো আপনাকে দৈনন্দিন ক্লাসে রেকর্ড দিয়ে দেওয়া হবে। তো আপনি যে কোনো জায়গা থেকেই শিখতে পারবেন, অফিসে বা বাসায়, রাস্তায়, বাসে যাওয়ার পথে, যে কোনো জায়গায় আপনি ভিডিওগুলো দেখতে পারবেন। দ্বিতীয়ত আমরা যেই বিষয়গুলো যেই দিন শিখবো ওই বিষয়ে যেই ইমেজ আকারে আমি আপনাদের ওই নিয়মগুলো ইমেজ আকারে দিয়ে দিব। তো ইমেজটা আপনার মোবাইলে থাকবে, যে কোনো সময় আপনি নিয়মটা দেখতে পারবেন। সারাদিনে কয়েকবার দেখলেন তাহলে নিয়মটা অনেক ইজি হয়ে যাবে, আপনার কাছে মনে থাকবে। কারণ একবার দেখে আসলে কোনো নিয়ম মনে থাকে না। তো এখানে আপনি যে কোনো সময় দেখতে পারছেন নিয়মটা, একটা ছবি আকারে আপনার ফোনে আছে, সেটা সহজেই দেখতে পারবেন। আর লাইভ ক্লাসে আপনার যে কোনো সমস্যার সমাধান করা হবে যেখানে আপনি আটকে যাবেন। তো এর জন্য যে কাজটা করতে হবে, আমাদের কোরআনিক পাওয়ার গ্রুপ আছে, facebook.com/group/Quranic power। এটা দিলেই এই গ্রুপে জয়েন হবেন অবশ্যই, কারণ
পেজে জেনারেলি কেউ পোস্ট করতে পারে না, গ্রুপে করতে পারে। তো আপনাদের সুবিধা অসুবিধা বা কিভাবে আরো উন্নত করা যায়, আপনার সমস্যা, যা কিছু আপনার মনে হয় কোরআন শুদ্ধভাবে শিখার জন্য যেটা প্রয়োজন আপনি গ্রুপে পোস্ট করতে পারেন। এই জন্য অবশ্যই এই আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন। গ্রুপের লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দিব। তো আশা করি যদি এইভাবে আমরা প্ল্যান মতো আগাইতে পারি তাহলে অবশ্যই শুদ্ধভাবে আমরা কোরআনুল কারীম শিখতে পারবো। আর কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করেছেন, কঠিন কিছু না। সো আমাদের মাইন্ডটাকে আগে সেইভাবে সেট করতে হবে যে আমি পারবোই। আমাদের চিন্তা ভাবনাকে আগে পরিবর্তন করতে হবে। যদি মনে করেন যে কঠিন তাহলে কঠিন। আসলে কঠিন কোনো কিছুই না। প্র্যাকটিস করলে সবকিছুই সহজ। তো আমি আশা করি যে আপনারা খুব সহজেই কোরআনুল কারীম শিখতে পারবেন। তো ১ম দিন আমাদের আলোচনা হচ্ছে সঠিকভাবে হরফ চেনা ও উচ্চারণ করা। আচ্ছা, এর আগে আপনারা একটু আনমিউট হন, সমস্যা নেই। আমাকে একটু বলেন যে আমি যেইভাবে দেখাইলাম যে রোড ম্যাপটা, এইটা আসলে কতটুকু ফলপ্রসূ হবে? আপনাদের একটু মতামত জানতে চাই। তারপরে ইনশাআল্লাহ আমরা শুরু করব। মামুন ভাই, শাহিদ হাসান আমরা ভাই। এভাবে করতে পারি ইনশাল্লাহ খুবই ভালো হবে, এবং আপনার উদ্যোগটাও ভালো। আর যে সিস্টেমে আপনি পড়াচ্ছেন একদম বেসিক থেকে শিখতে পারবো, যেটা সুযোগ আসলে ছোটবেলায় ছিল, এরপরে আর এই সুযোগটা পাইনি। আচ্ছা। মনে হচ্ছে যে নতুন করে আবার ওই ছোটবেলায় যেরকম মক্তবে যেতাম সেরকম ভাবে শিখতে পারবো আপনার কাছ থেকে। হুম। এখানে আমি যেই বিষয়গুলো আ আসলে খুবই দরকার সেইগুলোই ইনক্লুড করেছি। আরো কিছু তাজবিদের নিয়ম কানুন আছে। অ্যা যেইগুলো না হলেও আমি শুদ্ধভাবে শিখতে পারবো। কিছু চিহ্ন আছে কোরআনুল কারীমে সেগুলো দেখেই। সো ওই বিষয়গুলো আমি এভয়েড করেছি। কারণ অ্যা সবকিছুই যদি সব নিয়ম কানুন শিখে আপনি কোরআন শিখতে যান, আসলে ওটা অনেক লং টাইম প্রসেস এবং আপনাদের কাছেও কঠিন মনে হবে। তো সহজেই যাতে আপনি শিখতে পারেন সেই বিষয়টা আমি ইয়ে করছি। মামুন ভাই একটু বলেন। ইনশাল্লাহ আমরা ভালো কিছু শিখবো এখান থেকে। তো আশা করি আপনি যত্ন সহকারে আমাদেরকে শিখাবেন। তো এটাই হ্যাঁ, আশাবাদী আর কি। হ্যাঁ অবশ্যই আমি আমার চেষ্টাটা সবসময় করব। আর সিরাজুল মুনির ভাই একটু পরে জয়েন করছেন। উনি আসলে আমাদের আগে কি বলেছে এটা দেখতে পান নাই। তো আসলে উনি কিছু বলতেও পারবে না, রিভিউ দিতে পারবে না। যাই হোক, তো আমরা ১ম এ শিখব হচ্ছে সঠিকভাবে হরফ চেনা। কারণ শুদ্ধভাবে কোরআন শিখার জন্য সঠিকভাবে হরফ চেনার কোনো বিকল্প কোনো ওয়ে নাই। এইটা আর যদি হরকত অর্থাৎ কোথায় আকার হবে বাংলায় যদি বলি, কোথায় রস্যিকার হবে, কোথায় রস্যুকার হবে আর অক্ষর। এই ২ টা যখন আমি চিনবো, শুধুমাত্র এই ২ টা আর কিছু না। এই ২ টা চিনলে হয়তো আমার মদ কোথায় হবে সঠিকভাবে বলতে পারলাম হবে না। গুন্না কোথায় হবে এগুলো হবে না। কিন্তু এই ২ টা শিখলে কিন্তু কোরআন শুদ্ধ হওয়ার যেই মাপকাঠি তার 80% ই কভার হয়ে যায়। কারণ একটা শব্দ যখন যখন সঠিক উচ্চারণ করতে পারবেন এবং আপনি বানান করতে পারবেন, এটাই মূলত আসল। বাদবাকি যেটা আছে ওটা সুন্দর করে তেলাওয়াত করার জন্য। যেহেতু কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়াতিল কুরআনা তারতিলা, সুন্দরভাবে তারতিলের সাথে পড়তে। তো তারতিলের সাথে পড়তে ওইগুলো দরকার তাজবিদটা। আর এইটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে প্র্যাকটিসে করলে ওইটা আপনি খুব সহজেই শিখতে পারবেন। তো ১ম কাজই হচ্ছে আপনার সঠিকভাবে হরফ চেনা। সঠিকভাবে হরফ চেনার জন্য আ যেটা আছে যে শব্দের ভিতরে পূর্ণ হরফ ব্যবহৃত হয় না। হরফের কিছু অংশ ব্যবহৃত হয়। সো আপনি যখন হরফের কিছু অংশ দেখে চিনতে পারবেন যে এটা ওই হরফ, তখন আপনার অনেকাংশেই আপনি শুদ্ধভাবে উচ্চারণ করা শিখে যাবেন। এইজন্য আমরা ১ম এই সঠিকভাবে হরফের উচ্চারণটা চিনব।
তো প্রথম দিনে আমরা শিখবো হচ্ছে হরফের সঠিক উচ্চারণ। এবার আপনাদের মাইকটা একটু অন করা লাগবে, কারণ উচ্চারণ করতে হবে আমার সাথে। এখানে আমি একটা চার্ট করেছি যেখানে আরবি এবং বাংলা উচ্চারণ আছে। তো নরমালি আপনাদের কি অক্ষর সম্বন্ধে আগে কারো আইডিয়া আছে কিনা? জি আছে। জি ভাই আছে ইনশাআল্লাহ, রোহন ভাই আছে। আচ্ছা, নরমালি কিছু অক্ষর উচ্চারণ হয় যেগুলো উচ্চারণ করতে খুব বেশি কোনো সমস্যা নাই, বাংলা অক্ষরের সাথে মিল রেখে উচ্চারিত হয়। আর কিছু অক্ষর আছে একটু আলাদা, তো ওই অক্ষরগুলো সঠিকভাবে জানলে অক্ষরগুলো সঠিক উচ্চারণ হয়ে যাবে আশা করি। তো ঠিক আছে, আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আলিফ। আলিফ তো সবাই চেনে, লম্বা দাগ আলিফ। তারপরে আছে বা, তা, থা, জিম। জিমের উচ্চারণটা স্বাভাবিকভাবে হয় না, একটু জোর দিয়ে উচ্চারণ করতে হয়, জিমের উপর একটু প্রেসার লাগে। জিম, এভাবে জিম। তারপরে আছে হা, খ, দাল, লাল, র, ঝা, সিন, শিন, সোয়াদ, দোয়াদ, ত, গ, আইন। এই আইন অক্ষরটা আমাদের উচ্চারণে একটু কষ্ট হয়। তারপরে আছে গইন, তারপরে আছে ফা, তারপরে আছে কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই অক্ষরগুলোর ভিতরে জিম, তারপরে হা, তারপরে দোয়াদ, আইন, কফ, এই কয়েকটা অক্ষর উচ্চারণে একটু কষ্ট। আর বাদ বাকি সব মোটামুটি আমাদের রুলস অনুযায়ী বাংলা অক্ষরের মতোই উচ্চারিত হয়। তো ওইগুলো সমস্যা হবে না আশা করি। এই চার্টটা দিব, এই চার্টটা আপনারা দেখে বাসায় বসে প্র্যাকটিস করবেন। এরপরে আমরা দেখি হচ্ছে, এই যে আমি এখানে যে হরফগুলোর উচ্চারণ করা কঠিন এটা আলাদা করেছি, জিম, হা, দাদ, আইন, কফ। এই অক্ষরগুলো আলাদাভাবে একটু প্র্যাকটিস করুন। এই অক্ষরগুলো একটু উচ্চারণ করেন একবার। মামুন ভাই প্রথমে করেন, আপনি মাইক যেহেতু অন আছে, আমি দেখি একটু জিম, হ্যাঁ। জিম, হা, দদ, আইন, কফ। কফ। আচ্ছা, মোটামুটি আপনার ঠিকই আছে। তারপরে শাহেদ হাসান ভাই বলেন। শাহেদ হাসান ভাই শুনতে পাচ্ছেন? ভাই আর একবার একটু বলেন, আমার বাচ্চাটা একটু ডিস্টার্ব করতেছে। ও আচ্ছা, এই অক্ষরগুলোর উচ্চারণ করতে মোটামুটি একটু স্বাভাবিক হয় না, একটু অন্যরকম, কষ্টকর। তো এই অক্ষরগুলো আমি একটু আলাদা করেছি। জিম, হা, দাদ, আইন এবং কফ। এই পাঁচটা অক্ষর আপনি একটু উচ্চারণ করেন, দেখি আপনাদের কেমন অক্ষর সম্বন্ধে আইডিয়া কেমন এটা জানার জন্য। জিম, হা, দ, দোয়াদ, আইন, কফ। হ্যাঁ মাঝেরটা দোয়াদ। এরপরে সিরাজুল মনিরা ভাই আছেন, শুনতে পাচ্ছেন আমাকে? সিরাজুল মনিরা ভাই আমার
মোহাম্মদ ভাই ইয়ে দেখতে পেলে ভালো হতো। আপনার ঠিক আছে, তারপরে হচ্ছে কি সিরাজুল মুনিয়া ভাই, উনি মনে হয় শুনতে পাচ্ছেন না। যাই হোক, এখানে আছে একই হরফের ভিন্ন রূপ। এখানে দুইটা কালার ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে সবুজ আর একটা কালো। সবুজ যে কালারটা, সবুজ কালারটা হচ্ছে যখন শব্দের সাথে অক্ষরটি ব্যবহার হয় তখন কেমন, আর একটা হচ্ছে কালোটা ফুল আর কি, সরি সবুজ বলতেছে, এটা নীল কালার। নীলটা হচ্ছে যখন শব্দের সাথে একসাথে আসবে, আর আলিফ যখন শুধু পুরা পূর্ণাঙ্গ অক্ষরটা আসবে। এখানে আলিফের আমরা দুইটা রূপ দেখতে পাচ্ছি। যখন আলিফ শেষে থাকে, শব্দের শেষে থাকে, তখন এই লামের মতো আপনার মনে হবে। আর লামটা এই যে এখানে দেখতে পাচ্ছেন, লামের একটা দাগ, তারপরে যে নিচের যে টানটা, এইটা মূলত ডিফারেন্স করে আলিফ এবং লামের। নিচের দাগটা লামের থাকে বাম দিকে, ডান থেকে বাম, আর আলিফের থাকে বাম থেকে ডান দিকে। এইটা দেখে আমাদের আলিফ এবং লাম চিন্তা হবে, তো এটা মাথায় রাখতে হবে। আর বা, তা এবং তা, এই তিনটারই একটা দাগ থাকবে এবং নুক্তা থাকবে। নুক্তা দিয়ে আমাদের চিনতে হবে। বার এক নুক্তা নিচেই, তার থাকবে 2 নুক্তা উপরে, এবং তার থাকবে 3 নুক্তা উপরে। এই তিনটাই আপনার সেম, শুধু নুক্তা বেশি। এরপরে জিম, জিমের শুধু এই মাথার এইটুকু থাকে যখন শব্দের সাথে আসে, আর যখন পূর্ণাঙ্গ আসে তখন জিমটা তো চিনে নি আপনারা। জিম, হা এবং খ গঠন একই। জিমের শুধুই নিচেই নুক্তা, হার কোনো নুক্তা নাই, আর খ এর উপরে 1 নুক্তা। এরপরে দাল, জাল, এটা শব্দের সাথে আসুক বা আসুক, এটা সবসময় পূর্ণাঙ্গ রূপই ব্যবহার হয়। র একই, পূর্ণাঙ্গ রূপ ব্যবহার হয়। ঝাও পূর্ণাঙ্গ রূপ ব্যবহার হয়। সিনের শুধু 3টা দাগ থাকে, এবং শিনেরও তাই, তবে 3টা নুক্তা থাকে শিনের ক্ষেত্রে। এরপরে সোয়াদের শুধু প্রথমটুকু থাকে, দোয়াদেরও প্রথমটুকু থাকে যখন শব্দের সাথে থাকবে। ত, দ এগুলো পূর্ণাঙ্গ রূপ ব্যবহার হয়। আইনের মাথার টুকু শুধু ব্যবহার হয়, আইন গাইনেরও, তবে গাইনে একটা নুক্তা থাকে। ফা এবং কফ প্রথমের যেই মাথার গোলটুকু শুধু ব্যবহার হয় শব্দের সাথে। ফাতে 1 ফোঁটা থাকে বা 1 নুক্তা, আর কফে থাকে 2 নুক্তা। কাফে এরকম পেঁচানো একটা দাগ থাকে, আর পূর্ণাঙ্গ রূপ মাঝে একটা ইয়ে থাকে, হামজা থাকে। লাম আর আলিফ আমরা দেখলাম, লামের পার্থক্য আর আলিফের পার্থক্য। এটা অনেক সময় আমাদের মিক্সড হয়ে যায়, কোনটা আলিফ কোনটা লাম। মিমের শুধু মাথার এই গোলটুকু থাকে যখন শব্দের সাথে থাকে। নুনে বা এর মতোই, বা তার মতো, তাতে 2 ফোঁটা, নুনে থাকে 1 ফোঁটা বা 1 নুক্তা। তো নুক্তা দিয়ে অনেকগুলো হরফের আমাদের চিনতে হবে। নুন, বা, তা, সা, তারপর ইয়া। ইয়ার শুধু 2 নুক্তা থাকবে। এখানে বা আর ইয়া দুইটারই নিচেই নুক্তা। ইয়াতে 2 নুক্তা থাকে এবং বাতে থাকে 1 নুক্তা। এরপরে ওয়াও পূর্ণাঙ্গ রূপ ব্যবহার হয় সবসময়। হাটা এই 2 রকম ব্যবহার হয়, শব্দের মাঝে হলে এরকম, শেষে হলে এরকম, গোল হা যেটা। এরপরে হামজা, হামজার ব্যবহার এরকম সরাসরি পাবেন না, কোন শব্দের উপরে হয়তো থাকবে। ইয়াটা আমরা শিখলাম যে ইয়ার নিচে 2 নুক্তা থাকে।
এটা হচ্ছে লাম আলিফ, এটা আলাদা কোনো অক্ষর না, লাম এবং আলিফ একসাথে থাকে। আর এটা হচ্ছে গোলতা। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এলোমেলো হরফগুলো চেনার চেষ্টা করতে হবে। এই সবগুলো ইমেজের ছবি আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। তো এইখানে আসলে আসলে আমরা অক্ষর চিনি কিনা এটা যাচাই হয়ে যাবে আর কি। তো আপনারা যেহেতু বলছেন যে আপনাদের অক্ষর সম্বন্ধে আইডিয়া আছে, তো আশা করি আপনারা এগুলো চিনতে পারবেন। আমি এখানে একটু আপনাদেরকে জিজ্ঞেস করি, বলবেন আপনারা যে প্রথম অক্ষরটা কি? কাফ। কফ। হ্যাঁ, সবাই বলতে হবে কফ। 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 আরেকটা আছে হচ্ছে এই কাফ। কাফটা হচ্ছে বাংলা ক আকারে কা, বাংলা ক অক্ষর যেরকম ক আকারে কা দিলে হয় কাফ। এটার উচ্চারণে কোনো সমস্যা না, সোজাসুজি বাংলা ক অক্ষরের মধ্যে হবে, তবে ক আকারে কা কাফ। আর এইটা কফের উচ্চারণ সবসময় ক এর উপর জোর দিবে, কফ কফ, কফের উচ্চারণটা জোর। এরপরে আছে দোয়াদ। দোয়াদের পরের অক্ষরটা কি? ফা। ফা। দোয়াদের পরে ফা। সবাই একটু বলবেন, তাহলে আপনাদের উচ্চারণের জড়তাটা কেটে যাবে। কথা বলতে হবে। তারপরে ফা এর পরে নুন। নুন। আচ্ছা, আমাদের ইয়েটা টাইমটা শেষ, আর 1 মিনিট আছে। আমরা নতুন লিংক দিব, আপনারা জয়েন করবেন। ঠিক আছে।